সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। শফিকুল ইসলাম সালাম সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তার আদর্শে উজ্জীবিত হয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। তারপর গড়িয়েছে দীর্ঘ সময়, সেই থেকে ২৪-এর গণ অভ্যুত্থান। এই সময় রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। মুখোমুখি হয়েছেন অসংখ্য নিপীড়ন নির্যাতনের। আমরা তার মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব স্মৃতি। শফিকুল ইসলাম সালাম, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শফিকুল ইসলাম সালামের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। শফিকুল ইসলাম সালাম ১৯৭৭ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জামাল ব্যাপারী ও মায়ের নাম মজিরুন্নেসা। ৪ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট সালাম। সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবন শেষ করার পর তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করেন। পারিবারিক সূত্রে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে তিনি ছাত্রদলে যুক্ত হন। তারপর রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য। সালাম ছাত্রজীবন থেকে সাহসী ও স্বাধীনচেতা। হাসিনার দীর্ঘ শাসনামলে তিনি ঢাকা ও সিরাজগঞ্জের মাটিতে সরব ছিলেন। এমনকি ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও তিনি রেখেছেন সাহসী ভূমিকা। হাসিনার খুনি পুলিশের সঙ্গে তিনি সরাসরি সংঘর্ষে জড়িয়েছেন, ভেঙেছেন পুলিশের ব্যারিকেড। পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পরও তিনি ছিলেন অকুতভয়, নির্ভীক। পারিবারিক জীবনে শফিকুল ইসলাম সালাম ২ সন্তানের জনক। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের দুঃসহ সেই স্মৃতি। শফিকুল ইসলাম সালাম, আপনি তো রাজনীতি করেন এবং সিরাজগঞ্জেই রাজনীতি করেন, ঢাকায় থাকেন। আপনি কেন তোপের মুখে পড়তে হলো কেন? আমি তোপের মুখে পড়েছি এই জন্য যে আমি বিগত স্বৈরাচারী হাসিনা সরকার যখন ২০১৪ সনে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩টা আসনে যখন ওনারা বিজয় লাভ করলেন, কিন্তু তাদের ভিতরে যে একটা ভীতি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন কোনো দল, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সুতরাং তাদের ভিতরে ভীতিটা কাজ করতেছিল। ৭ মে ২০১৫ সনের আমাকে হাবিবুর রহমান হাবিব শাহজাদপুর থানা থেকে আমাকে প্রায়ই ফোন করতো, তুই যদি বাড়িতে আসিস। হাবিবুর রহমান হাবিব কে? থানার সাব ইন্সপেক্টর। মাঝে মধ্যেই আমাকে ফোন করে আমার লোকেশন জানতো এবং বলতো যে তুই কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে ঢাকায় আসোস, ঠিক মতো থাক, তুই যদি এলাকাতে আসিস তাহলে কিন্তু আমি তোকে একবার ক্রস ফায়ার দিয়ে দেবো। ২০১৫ সনের ৭ মে তারিখে আমি রাত্রে যখন রওনা দিয়েছি, তখন আমি বাড়িতে যাওয়া তো নিষেধ আছে ওনার পক্ষ থেকে। তখন আমি যাচ্ছি, আমার আম্মা অসুস্থ, আমার মাকে দেখার জন্য। আমার মা বিধবা একজন মানুষ। আমার বয়স যখন ৩ বছর তখন থেকে তিনি বিধবা। এখন যাই হোক, আমি যখন যমুনা সেতুতে গেছি, তখন তিনি আমাকে ফোন করলো যে তুই কোথায়। তার এমন একটা বিহাব, সে কিন্তু আমাকে তুই তারা ব্যবহার করে, বলতেছে তুই কোথায় এখন। আমি বলছি আমি তো বাড়িতে আসতেছি, আমার আম্মা খুব অসুস্থ, শুধু আম্মাকে দেখে আমি চলে আসবো। তখন বলতেছে তুই ওখান থেকে ফেরত যাবি না যাবি না তাই বল। আমি বলছি আমার আম্মা খুব অসুস্থ স্যার, আমি শুধু আম্মাকে দেখে চলে আসবো। তখন আমি তার কথা আর কি রাখলাম না, আমি তখন গাড়িতে সি লাইনে গাড়িতে যাচ্ছি। যাওয়ার পর ফুড ভিলেজে কিছু সময় দেরি হলো। হওয়ার পর আমি শাহজাদপুরে পৌঁছাইলাম রাত্রি ২টার সময়। এর পূর্বে যখন আমাকে সে ফোন করছে, আমি তো ভয় পাচ্ছি, তখন সহসভাপতি আওয়ামী লীগের বাবলা, রফিকুল ইসলাম বাবলা ভাই, আমার একটা আত্মীয় হয়, ওনাকে আমি জানাইলাম যে ভাই আমার মা তো খুব অসুস্থ, আমি যদি মাকে দেখতে না যাই তাহলে আমার এই জীবনের কোনো দাম রইল। তখন আমি রাত্রের ২টার সময় যখন যাই ওখানে নামছি, সাথে সাথে হাবিবুর রহমান হাবিব ৫ থেকে ৬ জন পুলিশ নিয়ে এসে আমাকে প্রথমত নামার সাথে সাথে ধরলেন, ২ হাত ধরার সাথে সাথে বললো তোর ফোনটা দে। তো ফোনটা ওনা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে গাড়িতে উঠাইলো। গাড়িতে উঠে নেওয়ার পর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর আমাকে বেধড়ক মারলো, এমন মার দিছে যে আমার পুরোটা হাতটা সব ভাঙিয়ে ফেলতেছে। আর বলতেছে যা তা গালাগালি করতেছে, তোকে কত নিষেধ করছে, তুই কেন আসলি। শেখ হাসিনা আগামীকালকে ৮ তারিখে আসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উদ্বোধন করতে, তোকে নিষেধ করতে শেখের বিটি আসবি,
আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ ব্যাটা, তো আমার কথা ভালো লাগে না। এরকম আমাকে মারধর করার পর আবার চোখ বাঁধলো, বাঁধার পরে আমাকে গাড়িতে করে নিয়ে রওনা দিল। গাড়িতে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো আর আমার চোখ বাঁধা আমি বুঝতে পারছি না। পরে আমাকে নিয়ে আবার আরেকবার কল আসলো। কল আসার পরে কিছু সময় পরে কল আসার পরে আমাকে এর আগেই বলতেছে, তোর কিছু খাবি কিনা বল, তোকে একবারে আজকে দিয়ে দেবো, তোর একবারে স্বাদ মিটিয়ে দেবো বাড়িতে আসার। পরবর্তীতে আমি তো আর কথাই বলতেছি না, কোনো কিছু বলতেছি না। পরে আরেকবার ফোন আসলো। ফোন আসার পরে তখন বলতেছে, রফিকুল ইসলাম বাবলা তোর কি হয়? আমি বললাম আমার সম্পর্কে ভাই হয়। তা ভাইও তো জানে যে আমার আম্মা খুব অসুস্থ, আমি আমার আম্মা বিধবা মা আমাকে কষ্ট করে পড়ালেখা করেছে, আমি শুধু তাকে দেখার জন্য আসছি। তখন আমাকে সে চোখ খুলে দিল এবং বলল যে তোর কপাল তো অনেক ভালো রে, তুই আজকে বাইসে গেলি হাবিবের হাত থেকে। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, হাবিবের হাত থেকে কোনো লোক বাঁচে নাকি? কয় তোর কপাল অনেক ভালো, তোর মা লাইট পাতা বিলাইছে, তুই এখন বাড়িতে যা। পরবর্তীতে আমি ওখান থেকে রওনা দিছি। বলতেছে তোকে যে থানায় নিয়ে আসছি, পিটাইছি, এইগুলো নিয়ে যদি টু শব্দ করিস, এমনকি তোর স্ত্রীকেও যদি জানাইস, তোর খবর আছে কিন্তু। এই কথা বলিয়ে দিল। পরবর্তীতে আমি ওখানে দাঁড়াই থেকে একটা মানে অটো গাড়ি নিয়ে পরে রাত্রের 3:30টার দিকে বাড়িতে পৌঁছাইলাম তখন আর কি। এই যে এইটা যে একটা নিপীড়ন নির্যাতন যে কি পরিমাণ করেছে। আপনার হাত ভেঙে দিয়েছে, তো শরীরে যে পিটিয়েছে এগুলো বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকজন দেখে? বাড়িতে যাওয়ার পরে আমার ওয়াইফে বলতেছে, আচ্ছা তোমাকে এরকম লাগতেছে কেন, আমার তোমাকে এইরকম দেখাচ্ছে কেন? আমি বলতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এখন সে মানে পিঠ দেখাতেছে লাঠির বাড়ি করতেছে, না এটা তো বুঝতেছি না, তোমার তো মানে তোমাকে তো মানুষ মারছে মনে হচ্ছে। আমি বলছি আরে না, গাড়ি মানে নামতে নিয়েছি, নামতে নিয়ে ওইখানে বাসের ইয়া ছিল, সেই বাসের সাথে আমার লাগছে, লাগে মানে বাসের ইয়াটা আমার পিঠের মধ্যে দাগ উঠছে এরকম কয়েকটা। পরবর্তীতে আমি যাই হোক আমার আম্মার সাথে 3-4 দিনের মতো ছিলাম বাড়িতে থেকে। আবার আম্মাকে ডাক্তার দেখানোর পরে ওই যে ইউনুসপুর হাসপাতালে দেখালাম, খাজা ইউনুস আলী হাসপাতালে দেখানোর পরে আবার আমি পরে ঢাকায় চলে আসলাম। অবৈধ স্বৈরাচারী সরকার 2018 সনে নির্বাচন করার জন্য তিনি এটা নির্বাচনের একটা যে বন্দোবস্ত শুরু করলো, তখন এই নির্বাচনের যে মানে 29 ডিসেম্বর, সেই 29 ডিসেম্বরের সময় আমি আবার 2018 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চাইলাম ধানের শীষ প্রতীকে। তখন আমি মনোনয়ন না পাওয়ার পরেও যখন আমি মাঠে কাজ করতেছিলাম, তখন আমাকে হাসিবুর রহমান এমপি, স্বপন এমপি, প্রয়াত এমপি, তিনি এখন মারা গেছেন। তো এখন যাই হোক তিনি আমাকে ফোন করলেন যে তুমি তো নমিনেশন পাওনি, যে তুমি কেন এলাকাতে এসে এত বারবার ডিস্টার্ব করতেছো, তুমি এলাকা ছেড়ে চলে যাও। তখন আমি বললাম আমি তো ছাত্র রাজনীতি করেছি, আমি দীর্ঘদিন রাজনীতি করছি এবং আমার একটা উদ্দেশ্য আছে মানুষকে নিয়ে কাজ করা, মানে দেশের মানুষকে নিয়ে কাজ করা, আমার শাহজাদপুরকে নিয়ে কাজ করা, আমি কেন বাড়ি থেকে যাব, আমি নির্বাচনে থাকব। তখন আমাকে ফোন করেছে, তখন বাজে হচ্ছে 4টার মতো টাইম, 29 ডিসেম্বর 2018-তে। পরে আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটার বয়স ওই সময় হচ্ছে 2 বছর, একটা মেয়ে। এই মেয়ে সন্তানকে আমি কোলে করে আমি গেছি হচ্ছে এই যে মানে ভোটার যে কেন্দ্র আসছে সেই কেন্দ্রে গেছি, যেখানে কেন্দ্রে ভোট হবে, আমার নিজস্ব কেন্দ্রে গেছি। পুলিশের লোক আছে, আনসারের লোক আছে, তাদেরকে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম, আমি পরিচয় দিলাম যে আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ভোটে অংশগ্রহণ করছি, যদিও আমি নমিনেশন পাইনি, কিন্তু ধানের শীষ প্রতীক তো আছে, এখানে আমরা নির্বাচন করব। এই নির্বাচনটা আমরা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে জনগণের যা আশা আকাঙ্ক্ষা, মানে তারা যেন ইচ্ছা বা যাকে ইচ্ছা খুশি তাকে ভোট দিতে পারে। মানে আওয়ামী লীগের প্রার্থী কে ছিল? আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ওই সময় হচ্ছে হাসিবুর রহমান স্বপন। আপনার দলের আর আমার দলের প্রার্থী ছিলেন ডাক্তার এম এ মুহিত, ধানের শীষের প্রতীক তিনি পেয়েছেন। আমি তার পক্ষে, আমি তো ধানের শীষের একজন কর্মী হিসেবে তার পক্ষে কাজ করতেছিলাম। তখন আমি ওখানে আসার পরে আমার গ্রামেরই সম্পর্কে মামা হয়, আমি যখন ওখান থেকে মানে রওনা দিতে নিলাম, তখনই ওরা আবার ওই কেন্দ্রে খবর পেয়েছে যে আমি গেছি, তারা ওখানে যায়। তারা আমাকে বলতেছে, তারা হচ্ছে আমাদের গ্রামের মানে আওয়ামী লীগ পন্থী যারা, বাবু চেয়ারম্যান ছিল, আরো বাবু চেয়ারম্যান এখন বর্তমান পলাতক আছেন, তারা আমাকে বললো তুমি এখানে আসছো কেন? আমি বলছি আমি এখানে আসছি, আমার তো একটা কাজ আছে, আমার এখানে কাজ ছাড়া তো আমি আসিনি। তখন আমি এখান থেকে যে আমার প্রয়োজনীয় পার্টি অফিস আছে, ওখানে আমি পার্টি অফিসে মানে অফিসটা খুলে কোনো মতো বসছি। বসার পরেই দেখলাম আমাকে খবর দিল একটা ছেলে দৌড়ে এসে, আমার পোলাপানগুলো, যে ভাই ওরা লাঠি হাতে করে আসতেছে। আমার মেয়েকে আমি কাঁধে নিয়েছি, মানে কাঁধে নিয়ে ওর 2 হাত ধরছি, ধরে আমি দৌড়াইতেছি, আমি ট্রাউজার পরা একটা টি-শার্ট পরা, এখন দৌড়াইতেছি। আমি দেখতেছি মানে মোটামুটি 1-2 হাজার গজের মতো ওরা আমার পিছনে আছে। তো ওর ভিতরে আবার কিছু লোক আছে, তারা বলতেছে ছোট্ট একটা বাচ্চা আছে, তাহলে বাচ্চাটাকে এই সহজভাবে ওকে যদি মারা যায় তাহলে কেমন হয়, কিছু লোক ঠেকাইতেছে। পরে আমি যখন দূরে গেছি, ওরা এসে আমার অফিসটা ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমি আমার বাড়িতে চলে আসছি, আসিয়া শুধু আমার ওয়াইফের কাছে বাচ্চাটাকে ধরাই দিছি। বাচ্চাটাকে ধরাই দিয়ে আমি মনে করেন খালি পায়ে
মানে স্যান্ডেল ট্যান্ডেল কোথায় গেছে দৌড়ে, এগুলো তো কোনো কিছু কুলকানারা নাই, শুধু আয়তুল কুরসি পড়ছি। হে আল্লাহ, আমার মেয়েকে বাঁচতে দাও আল্লাহ, আমি মরলাম, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচার তৌফিক দান করো। আমি আমার বাচ্চাটাকে কোনো মতো আমার স্ত্রীর হাতে তুলে দিছি। দেওয়ার পরে আমি বাড়ি থেকে যেই বের হয়েছি, মানে জাস্ট 2 মিনিট এর ভিতরেই মানে পুরো শব্দ, টিনের ঘরের ভিতরে বাড়ি আর বাড়ি এরকম করতেছে। পরে আমার বড় ভাবি ফোন দিছে, বাস্তিরে ফোন দিছে, হাউমাউ করে সবাই কাঁদতেছে, এবং আমি ওই ফোন রাখছি আর শুধু দৌড়িতেছি। তখন মাগরিবের আজান দেওয়া মানে অনেকটা মাগরিবের আজান মতো হয়েছে। তখন অন্ধকার যখন হয়ে গেছে, ওরা আমার পিছে এসে আর আমাকে ধরতে পারলো না। তখন ওইখানে আমাদের একটা নদী আছে, খাল, সেই খালের ভিতর দিয়ে আমি সাঁতার দিছি। সাঁতার দিয়ে আমি নদীর উপর চলে গেছি, ট্রাউজার পরা, একটা টি শার্ট পরা। ওই পারে গেছি, যাওয়ার পরে মানে এত প্রচণ্ড ঠান্ডা লাগতেছে ওই সময়। এখন আমি আর থাকতে পারতেছি না, ক্ষেতের মধ্যে বসে রয়েছি। তো মোবাইলটা শুধু উপরে ধরে রাখছিলাম এরকমভাবে, মোবাইলটা পানি লাগে নাই। বাড়িতে পরে আমার বাস্তিরা এরা কান্নাকাটি করে ফোন দিছে। আমার এক ভাতিজা পরে রাত্রে আসলো, একটা ব্যাগ নিয়ে আসলো, ব্যাগ নিয়ে এসে কাপড় টাপড় নিয়ে আসলো। এখান থেকে আমি সেই কাপড় টাপড় নিয়ে কাপড় বদলায় আমরা ওই যে নৌকো পার হবো। নৌকো পার হওয়ার পর সে পার করে না। পরে বললাম আমার নানি শাশুড়ি মারা গেছে, ভাই একটু আমরা ভাড়ার নৌকো না। পরে ওনারা অনুরোধে পার করলেন। 30 তারিখে তো ভোট হবে। তখন রাত্রের এরকম 10:30 11টা বাজে ওপার নদী দুগলির নৌকা পার হইলাম। সেই দুগলির নৌকাটা যে পার হয়েছি, ওই পারে আবার আছে হচ্ছে আওয়ামী লীগের যে সেক্রেটারি আব্দুল হামিদ লাবলু, ওনার বাড়ি, এবং যে জহিরুল হক আইন সচিব ছিলেন যে, ওনার বাড়ি ওই গ্রামে। ওই গ্রামে আওয়ামী লীগের অনেক প্রভাব। আমি ওই নদীটা পার হওয়ার পর একটা ব্যানালা ভাইকে বললাম, ভাই আমাকে একটু আপনার বেড়ার ওই কাঠের ওখানে একটু পৌঁছায় দেন, আমার মানে নানি শাশুড়ি মারা গেছে, সেখানে আমরা জানা মারা গিয়েছিল না, আসলে মারা যায় না। ওরা তো রাজি হচ্ছে না, কালকে ভোট, আমাদের রাস্তায় যাওয়া যাবে না, নিষেধ করছে, রাস্তায় চলাচল করা যাচ্ছে না। পরে ওনার হাতটা ধরে খুব অনুনয় বিনয় করার পরে সে রাজি হলো। রাজি হওয়ার পর বেড়াঘাটি গেলাম। ওখানে বেড়াঘাটি যেখানে রাত্রের 11:30টার মতো বাজলো বা 12:15 এরকম টাইমে ওখানে নামার পরে লোকটাকে আমি 100 টাকা ভাড়া দিলাম। কয় ভাই ভাড়া তো এত টাকা না, আমাকে 30-40 টাকা দিলেই হবে। পরে আমি 100 টাকা ধরেই দিলাম, দিয়ে হাত ধরে, ওনার হাত ধরে এবং ওনাকে ধরে আমি মানে একবারে আবেগ আপ্লুত হ্যাঁ বললাম, ভাই আমার তো কেউ মারা যায়নি, দেখেন আমি জীবনটা কোনো তো শুধু বাসায় নিয়ে আসছি। হাসিপুর আমার স্বপন, মানে সে আমাকে ওই সময় ফোনে গালাগালি করছে যে যদি তুই বাড়িতে থাকিস তোর কি বুঝতে পারবি আমার যে আমি কি, তারপরে বুঝতে পারি। পরে আমি সেই ওখানে যাওয়ার পর নৌকা পার হওয়ার পর ওপারে গেলাম। যাওয়ার পরে কোনো হোটেলে কোনো জায়গা থাকতে দেয় না। আমার ভাতিজাটা আমার সাথে আছে, শুধু আমার ওই ভেজা যে কাপড়টা ওইটা শুধু চেঞ্জ করছি, বাড়ি থেকে একটা কাপড় নিয়ে আসছে, লুঙ্গি নিয়ে আসছে, আর একটা শার্ট নিয়ে আসছে, এই পরা। এখন আমি ওপার গেছি, যাওয়ার পর আমাকে যে মানে হোটেলগুলো আছে, এখন গাড়ি তো চলে না, কোথাও যাব। পরে একটা বোর্ডিংয়ে গেলাম, দোতলা বোর্ডিং চাচা রাজি হয় না, সে চাচার হাতে পায়ে ধরলাম যে চাচা ঢাকা থেকে আসছি আমরা কাপড় কিনতে, দেখেন আমরা কাপড়ের ব্যবসায়ী, কিন্তু এখানে তো আমরা কোনো জায়গায় থাকতেও পারতেছি না। হাটটাট এখন নির্বাচনের জন্য শুধু আর্মির গাড়ি সাইলেন্ট বাজতেছে, আর্মি এবং বিজিবির গাড়ি। তখন আমরা যাই হোক চাচা রাজি হলো। হওয়ার পরে আমরা ওইখানে হোটেলে আমি রইলাম, মানে দোতলাতে আমি আর আমার ভাতিজা ইউনুস নামের ছেলের সাথে করে ওখানে থাকলাম। থাকার পরে সারাদিন যে ভোট হইলো এগুলো শুধু টিভিতে খবর দেখলাম, এবং টিভিতে আমাকে আওয়ামী লীগের এক পরিচিত, সে আওয়ামী লীগ সাপোর্টার, সে আমাকে বলছিল যে 2টা 4টা 5টা করে এক একটা কেন্দ্রে ভোট পাইবে। তারা নাকি এটা মানে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ইয়ার জায়গাটা, মানে সাভার ক্যান্টনমেন্টের মতো জায়গাতে তারা নির্বাচনে আগে এরকম তারা মিটিং করছে, সেটা বলছে। কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে রেজাল্ট শিট যখন প্রকাশ করলেন তখন দেখলাম যে মানে জাস্ট নাটোরের পুতুলা ইয়া দাঁড়াইছিল, ওই যে রুহুল কুদ্দুস তালুকদার, ওনার ওয়াইফ দাঁড়াইছে। যখন 3টে ভোটের কথা বললো, আমি আর টিভি দেখা বাদ দিয়ে দিলাম। আমি রাজনীতি করি, আমি একটা দানিশ শীষের সমর্থক বা আমি ক্যান্ডিডেট ছিলাম। সেখানে যখন দেখতেছি 2টে 3টে করে ভোট পাচ্ছে, তখন কি আর দেখার মতো এর মধ্যে রুচি রইল না। যাই হোক, এখান থেকে ওই 30 তারিখে ভোট হয়ে গেল। ভোট হয়ে যাওয়ার পর তারপরে 31 তারিখেও মানে গাড়ি ঘোড়া চললো না। পরে 1 তারিখে আমি যে স্পিড বোট পার হয়ে তারপরে ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পরে আমার মনে করেন যে আমাকে যে কি পরিমাণ নির্যাতন, ভাতিজা সহ আপনি চলে আসলেন? আমার ভাতিজা সহ আমি তখন আমি কাঁঠালবাগানে বাসা, আমি কাঁঠালবাগানে বাসায় চলে আসলাম। এখানে বাসায় আসার পরে তারপরে ওই সময় কিছুটা থমথমই ছিল, কিন্তু নির্বাচন হওয়ার পরে ওনারা তো যখন একবারে পুরো সমস্ত আসন নিয়ে গেল দিনের পর রাত্রে, মানে সবাই অনুমান করতে পারলো যে কিভাবে কি হইলো। এটা তো আমি নিজেও ছিলাম না, রাত্রে ছিলাম না, তবে আমরা বুঝতে পারছি যে এই রাত্রে ওনারা এগুলো ঘটানোর জন্য এগুলো করতেছে। সেই নির্বাচন তো মনে করেন ওই নির্বাচন হইলো। হওয়ার পরে আবার ইতিপূর্বে আমাদের দেশ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রধান, ওনাকে যখন সাজা দিলেন তখন 8 ফেব্রুয়ারি, এই 8 ফেব্রুয়ারি তারিখে 144 ধারা জারি করেছিলেন, যাতে কোনো লোক যানবাহন বা কোনো কিছু যেন রাস্তাঘাটে চলাচল না করে, যাতে ওনারা সুন্দর মতো তাকে সাজাটা দিতে পারে।
তখন আমরা যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন কর্মী বা সমর্থক হিসেবে আমি রাজনীতি করি, তখন আমি সকালবেলা আমি নামাজ পড়লাম, মানে নামাজ পড়ার পরে মোবাইল নিলাম না, মোবাইল না নিয়ে আমি হাতির ঝিলে এসে উত পেতে থাকলাম যে আমি হয়তো এমনিও মারা যাব, অমনিও মারা যাব, যেহেতু কোনো জায়গায় বাঁচতে পারতেছে না, আমাদের এত জুলুম অত্যাচার করতেছে। শফিউল বাবু ভাইয়ের সাথে রাজনীতি করতাম স্বেচ্ছাসেবক দলে। ভাই আমাকে বললেন যে তুমি কাজের মাধ্যমে প্রুফ করো যে তুমি কি করতে পারো। তখন আমি দেখলাম এইটা একটা কাজের মাধ্যমে প্রুফ করার সুযোগ আসছে, আর আমি যে একটা দেশপ্রেমিক বা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আমি একজন সক্রিয় সৈনিক, এটা বাংলাদেশের মানুষকে আমি প্রমাণ করব। আমি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে মোবাইলটা রেখে আমি হাতির ঝিলে রইলাম। যখন গাড়িটা আসলো 144 ধারা ভঙ্গ করলাম, তখন আমি যে একবারে সরাসরি গাড়ির মধ্যে মানে মানব ডাল হয়ে গাড়িতে উঠে পড়লাম, সাইডে পা রেখে গাড়িতে নিয়ে রওনা দিলাম। আমরা যখন ইয়েতে গেছি মানে মগবাজার পার হয়েছি, ওইখানে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ লোক আসলো। শফিউল বাবু ভাই ওই দিক থেকে আসলো, হাবিবুর নবী সোহেল ভাই, রাজিবা হোসেন, এরকম অনেক লোক আসলো। তখন মানে প্রায় 10-15 হাজার লোক একসাথে ওখানে জয়েন করছে। আমরা যখন কাকরাইলের দিকে গেলাম, ওইখানে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে কাকরাইল থেকে একবার অ্যাটাক করলো পুলিশে অ্যাটাক করার পরে আমাদেরকে ওই মানে টিয়ার সেলের মাধ্যমে ফায়ার করলো, এবং সেই ফায়ারগুলো আমার এখনও যে দাগ আছে শরীরের, আমার এই দাগগুলো এখন পর্যন্ত জানি যে এই দাগগুলো টিয়ার সেলের। এবং শফিউল বাবু ভাইয়ের সাথে আমি ওখানে একবারে সরাসরি মানে আহত হয়ে পড়লাম। আহত হওয়ার পরেও মোটামুটি আমরা মানে ওই কাঁদুনি গ্যাসটা আছে, আগুন জ্বালায়া নাকের কাছে ধরে, তারপর এখান থেকে রক্ত বের হচ্ছে। তারপরে ম্যাডামকে নিয়ে মানে গেলাম হচ্ছে আপনার ওই যে কোর্টে গেলাম, বক্সিবাজারে যে কোর্ট আলিয়া মাদ্রাসার, ওই কোর্টের যখন আমরা মানে ম্যাডামের গাড়িতে কোনো মতো যখন ঢুকছে, প্রচুর পরিমাণ ফায়ার শুরু করলেন, এত পরিমাণ ফায়ার করলেন মানে কাঁদুনি গ্যাস থেকে শুরু করে মনে করেন মানুষ একবার অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, অন্ধকারের মধ্যে পড়ে রইলাম। ওখানে লাঠি দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, বিজিবি ছিল, প্রচুর পরিমাণ বিজিবির সদস্যরা ছিল, মানে বাইরে টেরে ওখানে ফেলাই রাখলো। আমি তো মনে করেন একটা সেন্সলেস হয়ে পড়ে রয়েছি। থাকার পরে আমাকে একজন মানে সিএনজি চালক, সে আমাকে একটু পানি এনে খাইতে দিল। পানি খাওয়া দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায় যাবেন? বললাম ভাই আমি একবারই মানে দেখেন তো আমি কি অবস্থায়। পরে সে আমাকে মানে কিভাবে যে নিল, নেওয়ার পরে সে ওর সিএনজিতে উঠাইছে, আমাকে বলছে আপনি কোনো মতো হেলান দিয়ে থাকেন। আমি হেলান দিয়ে রয়েছি। যাওয়ার পরে ওখানে যে পুলিশ হেডকোয়ার্টার আছে, যে ওই পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তায় ওইখানে আসতেছি, দেখলাম আওয়ামী লীগের, যুবলীগের মানে ছাত্ররা, পুলিশও একসাথে লাঠি নিয়ে রয়েছে। তো এখন ওখান থেকে আমাকে অবশ্য ওই টাইমটা আমাকে আর ওনারা পুলিশের সিএনজির গাড়ির আর কিছু বলেনি। আমি সরাসরি পদ্মা হাসপাতালে আসলাম, এসে ট্রিটমেন্ট নিলাম। এই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তীতে বাড়ি থেকে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই কিন্তু বারবার নিষেধ করতেছে তোমাদের রাজনীতি করার দরকার নাই। যখন আমি এই 18 সনের এই মারামারির ঘটনাটা মানে সম্পূর্ণভাবে নির্বাচনে মানে এমপি ক্যান্ডিডেট হিসেবে প্রার্থিতা ঘোষণা করলাম, এর পরবর্তীতে আমাকে আর হাবিব দারোগা, এসআই এবং ওসি পরবর্তী টাইমে আমাকে আর ওই রকম যে সবসময় তুই তারা আসতে পারবি না এগুলো কিছু বলতো না। এমনি গেলে পরে আমি হয়তো যে একটা হোটেলে বসতেছি, তখন কিন্তু ওনারা আসতো, পাশের হোটেলে চা খাইতো বা সামনে দাঁড়ায় থাকতো, এরকম করতো। এই যে বাংলাদেশের যে একটা স্বৈরাচারী, যে তারা আমাদের উপর যে কি পরিমাণ অত্যাচার করছে, এইটা বাংলাদেশ আমাদের নিজের পরিবার, আত্মীয় স্বজন, আমি যে বাসায় গেছি, বাসায় যে সালাম দিয়ে মানে হয়তো ঢুকতে চাইছি বা থাকতে চাইছি, যদিও একবেলা খেতে দিছে, আমাদের কিন্তু কোনোদিন থাকতে বলে নাই। থাকতে চাইলেও বলছে না, বাসাতে থাকতে সমস্যা, আত্মীয় স্বজন আসছে বা বাসায় রুম নেই, আবার বলছে যে তুমি থাকলে তো আমাদের আমরা প্রবলেমে পড়বো, কে চায় তোমার জন্য আমরা প্রবলেমে পড়বো। এইরকম যে একটা ফেসিবাদ বাংলাদেশে হয়েছিল, সেই নিজের বাড়িতে এরকম অবস্থা হয়েছিল, নিজের বাড়িতে তো থাকার কোনো মানে সুযোগই নেই। নিজের আত্মীয় স্বজন তো মানে বড় জোর আপনাকে একক তো খেতে দিয়েছে। আমি তো বিশ্বাস করি আমার মতো লোককে, আমার নিজের শ্বশুর বাড়ি, নিজের আত্মীয় স্বজন, তারা পর্যন্ত গেলে পরে মুখের তাকায় দেখতো, তারা নিজেরা ভয় পেত। মানে এই পুলিশের কাজ হচ্ছে কোনটা, ওসি মানে থানা থেকে ডিজিএফআই, এনএসআই, সমস্ত মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এইগুলোর সাথে জড়িত ছিল। তারা কিন্তু আত্মীয় স্বজনকে ফোন দিত, ফোন দিয়ে ভয় দেখাইতো যে তুমি একে সোজা করো, একে ঠিক করো, একে ঠিক না করলে তাহলে কিন্তু তোমরা শেষ হয়ে যাবা। এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের কিন্তু আমরা পড়লাম। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে 2024 সনের যে নির্বাচনটা, এই নির্বাচন হওয়ার পূর্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সমাবেশে ডাক দিলেন 28 অক্টোবর 2023-এ, শান্তিপূর্ণ যে মানে সমাবেশ, সেই সমাবেশে আমি জয়েন করার জন্য আমার কাঁঠালবাগানে বাসা থেকে আমি বিচারপতির বাসার ওখানে
যে মানে ওইখানে ওই যে কাকরাইল মসজিদের ওখানে যখন গেলাম, তখন যাওয়ার পরে আপনি ঢাকা থেকে মেয়র, ওই যে গাজীপুরের যে মেয়র জাহাঙ্গীর, উনি কিন্তু প্রত্যেকটা গাড়ি পাঠিয়েছে। আমি যখন ওখানে গিয়েছি মানে মোটরসাইকেলে নামলাম, বাইক নিয়ে যে নামার পরে দেখলাম যে মনে করেন প্রত্যেকটা মানে গাড়িতে আছে ওদের যে এত বড় বড় পাইপ ইয়াগুলা, স্টিলের বা মানে স্টিলের পাইপ বা প্লাস্টিকের যে পাইপগুলা, এগুলো হাতে হাতে করে লোকগুলো নামতেছে আর কি, ছাত্রলীগ বা যুবলীগ এরকম। তখন ওখানে যাওয়ার পরে আমাদের বিএনপির প্রচুর পরিমাণ লোক, তখন পুলিশ এবং বিএনপি মুখোমুখি। বিএনপি মানে পুলিশ প্রত্যেকে ধাক্কা দিয়েছে, তোমরা ওইদিকে যাও, আর বিএনপির লোকও মানে ওখানে উত্তেজিত আছে। এমতো অবস্থায় কিন্তু আপনার জাহাঙ্গীরের যে বাহিনীগুলো আসলো, এই বাহিনীটা আসার পরে মনে করে হাতের লাঠি নিয়ে এসে সরাসরি কিন্তু আমাদের উপর মানে আঘাত শুরু করলো। ওখান থেকে যখন মারামারিটা অ্যাট ফার্স্ট মানে বিচারপতির বাসা ওখানে শুরু হলো, পুলিশের সাথে দাওয়া পাল্টা, পুলিশও দৌড়ায়, আমরাও দৌড়াই, আমিও ছিলাম। থাকতে নিয়ে ওখান থেকে আমরা পিছাইতে নাইটিঙ্গেলে যাওয়ার পরে দেখেন যে আপনি যখন ওরা সরাসরি ফায়ার দিতে দিতে আগাইলো, তখন কিন্তু অধিকাংশ লোক আমরাও থাকতে পারতেছি না কাঁদুনি ঘাসে। এরকম যাইতে যাইতে নাইটিঙ্গেলে যখন গেলাম, আমাদের লোক প্রায় সম্পূর্ণ শেষ, মানে একবারে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে নাইটিঙ্গেল আর ওরা হচ্ছে ওই বিএমইটি অফিসে আছে, ওখান থেকে পুলিশ ফায়ার দিছে। তা আমরা ওখান থেকে মানে কাঁদুনি গ্যাসের জন্য থাকতে পারিনি, ফায়ারও দিছে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম আমাদের পিছনে কিছু লোক আছে, আর এর আগে যারা সবই দেখলাম পিছন দিকে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা সামনের দিকে স্টে করতে পারতেছি না। তখন ওইখানে নাইটিঙ্গেলের দিকে আসার পরে আমার হাতে এরকম ওই যে RFL এর যে একটা গ্রিন কালারের যে লাঠি, ওই একটা লাঠি একজনের কাছ থেকে নিলাম। এই লাঠি নিয়ে একবারে সরাসরি নাইটিঙ্গেলে পুলিশের ভিতরে আমি ঢুকে যেতে চেষ্টা করলাম, এবং সরাসরি ওখানে মারপিট হলো। মারপিট হইতে হইতে আমার একটা মানে এইখানে এসে কয়েকটা গুলি লাগছে, ওই যে টিয়ার সেলের গুলি লাগছে, এখানে একটা লাগার পরে মানে এইদিকে একটা লাগছে, আর পিছন থেকে একটা ইট এসে আমার পিছনে লাগছে। এইটা লাগার পরে হচ্ছে কি এই মাথাটা একটু নিচে হয়েছে, এই সাইডে লাগছে, আর একটু এই জায়গায় লাগলে চোখে লাগতো। এখানে লাগার পরে আমার শুধু ওই সময় মনে হয়েছে যে আমার যে মেয়েটা, আমার মেয়েটার বয়স তখন 7 বছর, আমার মনে হলো যে আল্লাহ রে, আমার শুধু মেয়েটার কথাই মনে হয়েছে যে আল্লাহ, আমি যদি এখানে কিছু হয়ে যায়, আমার এতটুকু মনে আছে, আমার মেয়েটাকে আমি কি জবাব দেবো। তখন আমি ওখানে লুটিয়ে পড়ে যাওয়ার পরে আমাকে তো মনে করেন পুলিশের লোক নাকি, এটা তো পরে আমি শুনেছি যে আমি ওখানে শুয়েছিলাম, মানে গুলি খাওয়ার পরে একবারে অজ্ঞান অবস্থায় শুয়েছিলাম। তো এখন ওই নাইটিঙ্গেলের যে মোড়টা, ওইখান থেকে আমাকে ট্রেসারে করে নিয়ে গেছে ইসলাম ব্যাংক হাসপাতাল। ইসলাম ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই পার্টি অফিসের পূর্ব পাশের যে ইসলাম ব্যাংক হাসপাতাল, এখানে নিয়ে যাওয়ার পরে আমাকে যে ট্রেসারে শোয়াই রেখেছে, এর ভিতরে বিএনপির লোক যারা এখানে চিকিৎসাধীন নিয়েছিল, আমি পরবর্তীতে জানতে পারি, আমার সেন্স ছিল না যে এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ যারা মানে এখানে সুস্থ ছিল, চিকিৎসার জন্য গেছিলো, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করছে, মার দিছে না। মানে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবেন, আমার সেন্স ছিল না, আমি ট্রেসারের মধ্যে শুয়েছিলাম। এক আপাই বললেন, নার্স আপা, পরবর্তীতে আমাকে যখন 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে শুনছি জনতার মেয়র ইশরাক হোসেন আমাকে ওখানে নিয়ে ভর্তি করছেন। পরবর্তীতে পুলিশ যখন হামলা করছে, সবাই ওখান থেকে চলে গেছে। তখন ওই নার্স আপা বললেন যে ভাই, তোমার কপালটা অনেক ভালো, তুমি যখন একবারে ট্রেসারে শুয়ে রয়েছো, তোমাকে পুলিশ বন্দুক দিয়ে গুতায়। তা আমি আবার বললাম ডেথ করা, সাদা চাদর দিয়ে ডেকে দিয়েছে। ডেকে দেওয়ার পরে তখন আর পুলিশ চলে গেছে। যাওয়ার পরে মানে পরবর্তীতে যখন হয় যে কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, তখন পুলিশ চলে গেছে। আমাকে যখন মানে 2 ব্যাগ রক্ত দিয়েছে এবং স্যালাইন দেওয়ার পরে আমার সেন্স আসছে, তখন আমি পরবর্তীতে জানতে পারি যে এখানে আমার পরবর্তীতে এই সিচুয়েশন হচ্ছে। আমাকে বাড়ি থেকে পরে মানে ডেথ ঘোষণা করতে হয়েছে। হ্যাঁ, ডেথ ঘোষণা করছে, এবং এটা যে মানে নিউজ পেপার যে পত্রিকার যে গ্রুপটা নাকি ওখানে নাকি এটা আমাকে নিউজ মানে ইয়া হিসেবে, মৃত্যু ডেথ হিসেবে নিউজ করেছে। এবং আমার সভাপতি দেখলাম অনেকবার ফোন দিয়েছে, আমাদের জেলা বিএনপির সভাপতি হোসেন মাহমুদ গেদন সাহেব, এবং সেক্রেটারি ছিলেন ইকবাল হাসান হিরু, তিনিও ফোন দিয়েছেন, এবং অনেক জায়গা থেকে ফোন আসছে। পরে আমাকে ওখান থেকে বললো, আপনার পরিবারের লোকজন খোঁজ নেয়নি? না, আমার পরিবারের লোকের ভিতরে আমার ওয়াইফে ফোন দিয়েছে। আমার সে কি মৃত্যু সংবাদ দেখেই ফোন দিয়েছে? না, তারা এখন তো গ্রামে থাকে, আমার ওয়াইফে মানে আমার সিরাজগঞ্জ থাকে, আমি ঢাকাতে থাকি, আমার ওয়াইফ টিচার প্রাইমারির। আর আমার যে শোষে ফোন দিয়েছে, আমার এই গন্ডগোল টিভিতে দেখতে পারছে এবং জানে যে আমি রাজনীতি করি। আমার ওয়াইফে অত এগুলো জানেও নাই, বোঝেও নাই প্রথম। পরবর্তীতে আমার ভাতিজা ওনাকে বলছে, বলার পরে নাকি বারবার ফোন দিয়েছে। তখন আমাকে বললো যে তোমার আপনি মারা গেছেন, এই খবরটি পত্রিকায় প্রকাশ হয়েছিল? পত্রিকার মানে একবার অলরেডি এটা হ্যাঁ প্রকাশ হয়েছিল, এবং আমাকে রিজভি সাহেব এবং রাত্রে আমাকে অনেক সিনিয়র লিডারও অনেকে ফোন দিয়েছে আর কি। তার পরবর্তীতে এখন আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য পরে আমার ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তেন, ওকে ফোন দিল, মানে আমি কথা বললাম। পরে ওখানে হোস্টেল থেকে ও আসলো, একটা গাড়িতে করে নিয়ে এসে আমাকে নিয়ে গেল হচ্ছে
প্রথম নিয়ে গেল ল্যাব 8 হাসপাতালে, ল্যাব 8 হাসপাতালে আবার ওরা হচ্ছে ভর্তি করতে রাজি হলো না, ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে বাধা প্রদান করছে। পরে আমার বাসার সামনে হচ্ছে পদ্মা জেনারেল হাসপাতাল, ওখানে এনে আমার ছেলে আমাকে বললো কি যে, আমি বললাম আব্বু তুমি আমাকে বাসায় নিয়ে যাবা না? বলতেছে তোমাকে বাসায় কেন নেওয়া লাগবে, তোমাকে তো আমরা বাসায় নেব না, আমি তোমার কাছে 1 প্লেট খিচুড়ি চেয়েছিলাম আব্বু, তুমি বললা রেস্টুরেন্টের খিচুড়ি খেলে পেটে গ্যাস হয়, অথচ আমি যখন কলেজ থেকে আসলাম তোমাকে দেখলাম তুমি ব্যানের মধ্যে 200 প্যাকেট নিয়ে যাচ্ছ, তাদের পেটে গ্যাস হয় না, আমাকে খাওয়াইলে গ্যাস হয়, আর আজকে গুলি খা মরো, তোমাকে এই পল্টন অফিসের সামনে আমি মাটি দিয়ে যাব। বিশেষ করে তুমি তো সন্তানের দায়িত্ব পালন করো না, আমার আম্মু চাকরি করে সেই টাকা দিয়ে আমরা কষ্ট করে পড়ি, তুমি তো আমাদেরকে কোনো খোঁজখবর নিতে পারো না, তুমি তো রাজনীতি নিয়ে থাকো, তোমাকে এই পল্টন অফিসের সামনে আমি মাটি দিতে আসছিলাম, কিন্তু তুমি কেন বেঁচে আছো? আমি তো লাশ নেব না, আমি বেঁচে থাকলে আমি লাশ নেব না। আমার সন্তানের এই কথা শোনার পরে আমি অঝরে কাঁদলাম। পরে বিএনপির লোকজনও তারা ছিল, তারপর ছেলেকে বুঝাইলো, দেখো বাবা তোমার বাবা তো এই দেশের জন্য কাজ করে, দেশের মানুষের গণতন্ত্রের জন্য কাজ করে, তোমরা পড়ালেখা করছো, চাকরি করবা। তো পরবর্তীতে আমার ছেলে আমাকে নিয়ে পদ্মা হাসপাতালে ট্রিটমেন্ট করে এবং আমাকে এখানে পরবর্তীতে এই অপারেশন করা হয়েছে, এখান থেকে পরে গুলিটা বের করা হয়েছে, আর পুরো শরীরটাই ক্ষত আছে। 5 তারিখের পরে তো এই সব ঘটনা নিয়ে আপনার বিচার প্রত্যাশা করেন অবশ্যই। 5 তারিখের পরের পরিবর্তিত বাংলাদেশে 16 জুলাই তারিখে যখন আবু সাইদ শহীদ হলেন, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ওনার গাইবি জানাজার জন্য বাইতুল মোকাররমে টাইম দিলেন জোহর নামাজ বাদ। আমরা ওখানে অ্যাটেন্ড করলাম মহাসচিব মহোদয়ের নেতৃত্বে। ওখানে যাওয়ার পরে আমাদের কিন্তু সেই জানাজাটা হওয়ার পর, আমরা যখন জানাজাটা হয়েছে, মাননীয় মহাসচিব মহোদয় যখন গাড়ি নিয়ে গাড়িটা স্টার্ট করে চলে গেলেন, পরবর্তীতে আমরা যারা ছিলাম আমাদের প্রত্যেকের উপর কিন্তু ডাইরেক্ট ফায়ার, বাড়ি, টিয়ার সেল, আমরা কিন্তু ওই ভিতরেই ছিলাম, মসজিদের সম্মুখদ্বারে উত্তর পাশে। তখন কোনো মতো আমরা কিন্তু মনে করেন ওখান থেকে দৌড়ায় পালাই নিয়ে তারপরে পুলিশের লাঠি পিটা খাইছি, ছাত্রলীগ যুবলীগ পিটানোর পরে ওই দিন বিকেলবেলা আবার কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা পল্টনে আমাদের একটা তারেক রহমান একটা দিলেন, দেশনায়ক তারেক রহমানের সমাবেশ দিলেন। সেই সমাবেশে যাওয়ার জন্য আমি বিএমইটি যেমন ওই যে মোড়টা কাকরাইলের ওই মোড় থেকে বিএমইটি থেকে আমরা অনেকবার চেষ্টা করছি, ওখানে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই ছিল, আমিনুল হক মিন্টু ছিল, তা এইখান থেকে আমরা কিন্তু ওই সমাবেশের দিকে যাব, ওখান থেকে পুরোটা ফায়ার দিচ্ছে নাইট অ্যাঙ্গেল থেকে, এবং আমরা যেতে পারলাম না। এর মধ্যে আমিনুল ভাই, তারপরে হচ্ছে সুলতান সালাউদ্দিন, এরা কিন্তু গুলিতে আহত হলো এবং আমিনুল ভাই অ্যারেস্ট হয়ে গেল ওই দিনই ওইখান থেকে। এগুলোর বিচার চেয়েছেন, কোথাও মামলা করেছেন? না, আমি এই ব্যাপারে কোনো মামলা করিনি, তবে আমি মামলাটা প্রসেস করেছিলাম, কাগজপত্র অনেক রেডি করেছিলাম যে আমি স্বৈরাচারীর বিরুদ্ধে একবারে পুরো টোটাল মিলে মামলা করব। আর ওই যে আমাকে যে পুলিশগুলো আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, গোপালগঞ্জের কথা বলে ভয়ভীতি দেখাইতো, তাদের নামে মামলা করার জন্য কাগজপত্র রেডি করেছি, কিন্তু এই কাজ করি পরে আর নিশ্চয়ই মামলা করবেন। এদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। সালাম। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছেন নির্মমতার নতুন রেকর্ড। শফিকুল ইসলাম সালাম রাজনীতিতে পোর খাওয়া এক জাতীয়তাবাদী সৈনিকের নাম, যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার উপর নির্যাতনের পথ বেছে নেয় আওয়ামী সন্ত্রাসীরা। আমরা চাই তার উপর নিপীড়নকারীরা বিচারের মুখোমুখি হোক, সমাজ ও রাষ্ট্রে নিশ্চিত হোক ন্যায় বিচার। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।